বেশ কিছু তথ্য জানছিলাম। আচ্ছা, পড়ানোর আগে একটু কথা শেয়ার করে নিই। সেটা হলো যে তোমরা জানো যে করোনা অবস্থা আবার খারাপ দিকে গেছে, এবং যেহেতু খারাপ দিকে আবার যাওয়া শুরু করছে, আনুমানিক আগামী 3-4 মাস আবার ভয়াবহ অবস্থা থাকবে। এবং যেটা সেটা হলো যে এই মুহূর্তে ইয়াং যারা 20 থেকে 40 বছর বয়স, এরাও আক্রান্ত হইতেছে, এবং আগে এরা আক্রান্ত হলে টেরও পাইতো না, কিন্তু এখন এরা আক্রান্ত হয়ে খারাপ দিকে যাইতেছে। আমি একটু গতকালকের করোনা রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করি। গতকালকে আমাদের বরিশাল মেডিকেলে টেস্ট করা হয়েছিল 140 জনের, তার মধ্যে পজিটিভ আসছে 41 জন, অর্থাৎ প্রতি 10 জনে 3 জন পজিটিভ। আমরা এই লিস্টে যাদের নাম দেখতেছি, এরা লাল রঙগুলো হলো পজিটিভ, এবং এদের এক একজনের বয়স দেখো, 28, 30, বয়সে 40, এখানে একজন আছে এই যে 17 বছর। এইভাবে আমরা দেখতেছি যে ইয়াংরাও খুব অ্যাটাক হইতেছে, অর্থাৎ তোমাদের বয়সী যারা আছে তারা মোটামুটি এখন অ্যাটাক হইতেছে এবং অবস্থা খারাপ দিকে যাইতেছে। এই যে একজন 20 বছর বয়স, 24 বছর বয়স। আগে দেখা যেত যে এরা আক্রান্ত হইলেও টের পাইতো না, টেস্ট করাইতে আসতো না। যেহেতু টেস্ট করাইতে তারা আসছে, তার অর্থ হইলো তাদের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, যার কারণে টেস্ট, আর নাহলে কেউ টেস্ট করাইতে আসে না। নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হয়েছে, যার কারণে। যে সুমন 24 বছর বয়স, আমরা দেখলাম যে অনেকগুলোই হলো যে ইয়াং, মানে 20 থেকে 40 বছর বয়স, এর মধ্যে। আগে এদের বেশি, যে 35 বছর, 32 বছর, অনেক অল্প বয়সী যারা, তারাও আক্রান্ত হইতেছে। এমনকি 9 বছরের একজনও দেখলাম যে আক্রান্ত হইতেছে। তো যে বিষয়টা করতে চাই সেটা হলো যে, মানে এর কারণ দুইটা মেইন কারণ হলো যে আমাদের দেশে ইউকে ভেরিয়েন্ট চলে আসছে। ইউকে ভেরিয়েন্টটা মারাত্মক, এটা প্রায় 70% বেশি ছড়ানোর ক্ষমতা রাখে, এবং 30% বেশি খারাপ করে ফেলায় অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে। এবং আগে যারা আক্রান্ত হয়েছে তারা আবার নতুন করে আক্রান্ত হইতেছে। এমন না যে একবার হয়ে গেলে আর হবে না, এইরকম যে কথাবার্তা আছে এটা। আর একটা ব্যাপার হলো টিকা। টিকা নিয়ে মোটামুটি মানে বাংলাদেশের মানুষজন এখন সবচেয়ে বেশি টিকা বিশেষজ্ঞ। এরা হয়তো ভ্যাকসিন বানান জানে না ঠিকভাবে, কিন্তু এরা টিকা সম্পর্কে অনেক কিছু জানে। প্রথম কথা হলো যে টিকা নেওয়ার পরও তো হয়, এরকম একটা কথা বলে। আসলে টিকা নেওয়ার পর যে হবে না এরকম কোথাও বলা নাই। টিকাটা স্পষ্ট ভাবে বলা আছে 70 to 90%, 70 to 90% ক্ষেত্রে প্রোটেকশন দেয়। কাজে প্রতি 10 জনে হয়তো 7 জন প্রোটেকশন পাবে, 3 জন আর এমনিই হবে। কিন্তু দেখা গেছে যে যাদের প্রোটেকশন দেয় না তাদের ক্ষেত্রেও করোনা খারাপ দিকে যায় না। খারাপ দিকে যায় না বলতে সিভিয়ারিটি কমায়। মানে তাদের দেখা যায় যে অল্প অক্সিজেন দরকার হয়, অল্পের মধ্যেই তারা সুস্থ হয়ে যায়। এই দুইটা ব্যাপার লক্ষ্য করা গেছে। তারপরও যদি ভাগ্য খারাপ থাকে, টিকা দেওয়ার পরও আরো বেশি খারাপ অবস্থা যাইতে পারে যদি অন্য কোনো শারীরিক সমস্যা থাকে। এই মুহূর্তে বাংলাদেশে টিকা দেওয়া হয়েছে 55 লাখ। কাজেই তার মধ্যে যদি হিসাব করি, তার মধ্যে 30%, তাহলে অ্যাটলিস্ট তার মধ্যে 5-6 লাখ আক্রান্ত হবে। তো এই 5-6 লাখ আক্রান্ত হয়েছে দেখে বাকিদের টিকা দেওয়া উচিত হয় না, এটা একদম টোটালি যারা টিকার এগেনস্টে কথা বলে তাদের উচিত একটু ইমিউনোলজি নিয়ে পড়াশোনা করা। অ্যান্টিবডি কি জিনিস, মেমোরি সেল কি জিনিস,
আমরা জন্মের পর থেকে 7টা টিকা দিই, এগুলো কিভাবে কাজ করে, কাদের ক্ষেত্রে কাজ করতে না পারে, এই বিষয় নিয়ে পড়াশোনা করে তারপরে একটু মতামত দেওয়া উচিত। আমি প্রচুর এই নিয়ে কথা বলি বাইরের লোকজনের সাথে, কিন্তু ম্যাক্সিমামই ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে লেখাগুলো পড়ে বিভিন্ন, এই নিয়ে তারা বিভিন্ন হাফেজ হয়ে যায় এক একজন টিকার বিষয়ে, এবং দেখা যায় যে তারা অনেক মানে অনেকেই টিকা নিতে চায় না বা নেয়ও নাই। হ্যাঁ, এবং এখন তো অবস্থা তাদের খারাপ হইতেছে। এবং আমাদের এই বাসার নিচতলারই এক যে ভাড়াটিয়া, তার বাবা দুপুরবেলা আমারে ফোন করছে, শ্বাসকষ্ট। আমি বলছি হাসপাতালে নিয়ে যান, তারা হাসপাতালে নেয় নাই, বাসায় কি করছে না করছে জানি না। বিকেল বেলা আমি যখন বাসায় আসছি তখন শুনি সে মারা গেছে। এরকম হাসপাতালে মানে না নেওয়ার কারণে মারা গেছে এরকম কিন্তু অনেক রোগী আছে যারা মানে হিসাবে আসে না, করোনার হিসাবে আসে না। আমার পারিবারিক একটা তথ্য দেই। আমার শাশুড়ি, উনি একদমই সারা বছর ইসেই ছিলেন, বাসায় ছিলেন গত 1 বছর, এবং মোটামুটি প্রোটেক্টেড ছিলেন। ওনারে গত মাসে টিকা দেওয়া হয়েছিল। তো যথারীতি টিকা দেওয়ার পর একটু সাহস বেড়ে যায়, এবং তারও একটু হয়েছিল যে সে 1 বছর কোথাও যায় না, সে একটু তার গ্রামের বাড়ি ঘুরতে যাবে। যাই হোক, সে যথাযথ প্রোটেকশন নিয়ে গ্রামের বাড়ি ঘুরে আসছে। কিন্তু এই গত চলতি মাসের 9 তারিখ থেকে সে অসুস্থ ছিল। 15 তারিখের দিকে অবস্থা খারাপ হয়। তারপরে আমি সন্দেহ করলাম যে এনার হয়তো করোনা হয়েছে, এবং তার করোনা টেস্ট করা হয়েছে, করোনা টেস্টে আসছে নেগেটিভ। কিন্তু যেহেতু করোনা টেস্টেও নেগেটিভ আসতে পারে করোনা পজিটিভ রোগীর, এই জন্য তার সিটি স্ক্যান করাইলাম। সিটি স্ক্যানে দেখা গেল যে তার লাং 40% ড্যামেজ, ইনভলভ, ইনফ্লামেশন হয়েছে। এরপরে হাসপাতালে তড়িঘড়ি করে ভর্তি করলাম। হুম তারপরে অবস্থা একটু খারাপের দিকে, একদিন শুধু একটু খারাপের দিকে গেছিল, তারপর দিন থেকেই ড্রামাটিক ড্রামাটিক চেঞ্জ। সে মাত্র 5 দিন ভর্তি ছিল, তার মধ্যে সুস্থ হয়ে বাসায় চলে আসছে। তো আগে 40% লাং ইনভলভ হলে অবস্থা খুব খারাপ হয়ে যেত, তার ক্ষেত্রে দেখা গেছে যেটা হয় নাই। সে যখন ভর্তি ছিল আমি করোনা ওয়ার্ডে লক্ষ্য করছি প্রায় 55 ভর্তি ছিল করোনা রোগী। তাদের মধ্যে 3 জন ছিল ভ্যাকসিন নেয়া, এবং তারা 3 জন খারাপ দিকে যায় নাই। এবং দেখা গেছে তারা অল্পের মধ্যেই ফেরত আসছে। এটা হইতে পারে যে তার টিকার জন্য যে অ্যান্টিবডি প্রোটেকশন ছিল ওইটার কারণে তার ভাইরাসটা খুব একটা আগাইতে পারে নাই তার আগেই, এবং সে যেহেতু ট্রিটমেন্ট পাইছে ভালোর দিকে গেছে। কাজে আমার কথা হলো, তোমরা অবশ্যই সচেতন থাকবা, এবং বাসায় যদি বয়স্ক লোকজন থাকে অবশ্যই অবশ্যই বাসায় ঢোকার সময় হাত ধুইয়া, বাইরে একটা বালতি মগ রেখে নিবা, ওইখানে হাতটা ধুইয়া ড্রেস আপ যা আছে সব আলাদা বারান্দায় রাখবা, এবং নিজেরা যতটা সম্ভব দূরে দূরে থাকবা পরিবারের লোকজন থেকে, যদি বাসার বাইরে বের হবে, অথবা যারা বের হয় তাদেরকে এইভাবে রাখবা। আগামী 2 মাস খুবই ক্রিটিক্যাল টাইম। আমার শাশুড়ি যখন ভর্তি ছিল তখন ভর্তি ছিল 53 জন বা 55 জন এরকম। কালকে আমি খবর পেলাম 100 জন ভর্তি। এবং করোনা রোগী মেনলি মারা যায় অক্সিজেনের অভাবে। অক্সিজেন যদি ওই সময় তাকে দেওয়া হয় তাহলে দেখা যেত সে হয়তো বেঁচে যেত। এবং অক্সিজেনের বিভিন্ন মেজারমেন্ট আছে। নরমালি আমরা যে সিলিন্ডারে অক্সিজেন দেই সেটা সর্বোচ্চ 4-5 লিটার পর্যন্ত দেওয়া যায়। 4-5 লিটার পার মিনিট এই রেটে দেয়া যায়। কিন্তু যেসব রোগী খারাপ দিকে যায়, যেমন আমার শাশুড়ির ক্ষেত্রে সর্বোচ্চ অক্সিজেন দরকার ছিল 9 লিটার, অর্থাৎ তার সিলিন্ডারের অক্সিজেনে তাকে পোষাবে না, তার জন্য আরো ভালো অক্সিজেনের সাপ্লাই দরকার। এই জন্য তাকে সেন্ট্রাল অক্সিজেনের লাইনে দেওয়া হয়েছিল। সেন্ট্রাল অক্সিজেন লাইন হলো আমাদের একটা অক্সিজেনের ট্যাঙ্কি আছে, সেখান থেকে সরাসরি লাইন, সেখানে 24 ঘন্টা অক্সিজেন দেওয়া সম্ভব। আর সিলিন্ডার 2-3 ঘন্টা 4-5 ঘন্টা পর পরই খালি হয়ে যাবে, আবার আর একটা সিলিন্ডার আনো, এরকম একটা টানাটানি ব্যাপার আছে। এবং এর মধ্যবর্তী সময় রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের মেডিকেলে এই মুহূর্তে সম্ভবত 35টা বেড আছে সেন্ট্রাল অক্সিজেন লাইনের সাথে অ্যাটাচ, অর্থাৎ সর্বোচ্চ 35 জনকে হাইয়েস্ট লেভেলের অক্সিজেন দেওয়া সম্ভব, সর্বোচ্চ 35 জনকে। এখন এই মুহূর্তে মেডিকেলে যদি ভর্তি হয় একসাথে 100 জন, যাদের সবারই হাইয়েস্ট লেভেল অক্সিজেন দেওয়া সম্ভব, তাদের মধ্যে মাত্র 35 জন অক্সিজেন পাবে অগ্রাধিকার ভিত্তিতে। বাকিরা ওই সিলিন্ডারের অক্সিজেনে কোনো রকম থাকবে, এবং আলটিমেটলি যদি কাভার না হয় তাহলে তারা এক্সপায়ার করবে। এবং সেইটি হয়েছে গতকালকে 4 জন মারা গেছে বরিশাল মেডিকেলে, কারণ তারা সেন্ট্রাল অক্সিজেন লাইনে দেওয়া সম্ভব হয়নি।
বেড খালি নেই, কি করার? এই হলো অবস্থা, বর্তমান পরিস্থিতি। অর্থাৎ এই মুহূর্তে যদি হাসপাতালে যায়ও তাহলে ট্রিটমেন্ট পাবে না। কারণ বেড খালি নেই, যে বেডের দরকার তার সেই বেড খালি নেই। আর আইসিইউ তো দূরের স্বপ্ন। এই হলো চলমান পরিস্থিতি এবং অবস্থা। এবং পেপার পত্রিকায় তো ওইভাবে আসে না, কিন্তু করোনা ওয়ার্ডে যারা যায় তারা বুঝে যে এখানে কি অবস্থা হইতেছে। আর একটা কথা হলো, পৃথিবীতে একটা কথা আছে, এটা কার বাণী আমার মনে নাই। তার কথা হলো যে পৃথিবীতে অনেক ধরনের খিদে আছে, পৃথিবীতে অনেক ধরনের খিদে আছে, পানির পিপাসা আছে, খাবারের খিদে আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হলো বাতাসের খিদা। যখন বাতাস টানতেছে কিন্তু সে অক্সিজেন ফুলফিল হইতেছে না, তখন রোগীর চেহারার যে কি অবস্থা হয় এটা সরাসরি না দেখলে বিশ্বাস হয় না, যে মানে বাতাসের জন্য একটা মানে চেহারার কি অবস্থা হয়। হা করে বিভিন্ন বয়স্ক লোকজন যাদের অবস্থা খারাপ, মানে পয়সা মানে পাগলের মতো টানতেছে অক্সিজেন, দেখতেছি এরকম। এবং চেহারার অবস্থা মানে ভয়াবহ, হা করে নাক টাক ফুলা টুলে, নাক মুখের মাসেল টাসেল একদম টট হয়ে আছে, ভয়াবহ অবস্থা। তাহলে তোমরা অবশ্যই সাবধান, এবং বাসার যদি কারো ভ্যাকসিন দেওয়ার মতো এইজ থাকে, 40+ এইজ, অবশ্যই অবশ্যই ভ্যাকসিনটা এক ফাঁকে দিয়ে নিবা রেজিস্ট্রেশন করে, 40+ এইজ যদি হয়। আমি একদম যেদিন প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে 7ই ফেব্রুয়ারি, তারপর দিন 8ই ফেব্রুয়ারি আমরা মেডিকেলের যত ডক্টর আছি সবাই একদিনে ভ্যাকসিন নিয়ে নিছি। তোমাদের যত টিচার আছে সবাই একই দিনে ভ্যাকসিন নিয়ে নিছি, এবং আমাদের মধ্যে কারো কোনো সমস্যা হয় নাই ভ্যাকসিন সংক্রান্ত। এবং এরপরে আমি আমার টোটাল ফ্যামিলিরে দিছি, আমার ফ্যামিলি মেম্বার অ্যাটলিস্ট 20 জন, বিভিন্ন আত্মীয় স্বজন মিলে সবাইকে আমি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছি। এই অ্যালার্জি, শোনো, ভ্যাকসিন কারা কারা দিতে পারবে না স্পষ্ট ভাবে বলা আছে। ভ্যাকসিন যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানে যদি অ্যালার্জি থাকে, ভ্যাকসিন যে উপাদান দিয়ে তৈরি, ভ্যাকসিন যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানে যদি অ্যালার্জি থাকে তাহলে তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না। এখন ভ্যাকসিন যে উপাদান দিয়ে তৈরি, এই উপাদানগুলো তোমার শরীরে সেই জন্মের পর পর যখন তুমি ভ্যাকসিন দিছিলা তখন ঢুকছিল, তখন তো তোমার কোনো অ্যালার্জি হয় না, হইলে অবশ্যই তুমি জানিয়ে যেতে যে তোমার জন্মের পর পর ভ্যাকসিন দেওয়ার পরে সমস্যা হয়েছিল। এছাড়া অন্য দুনিয়ার যত অ্যালার্জি থাক, যত ডায়াবেটিস থাক, যত প্রেসার থাক, যত অপারেশন থাক, যাই থাক, ভ্যাকসিন দেয়া যাবে। শুধুমাত্র জটিল অসুস্থ রোগী, জটিল অসুস্থ রোগী, রোগী একদম বিছনায় শোয়া, হ্যাঁ, তার অক্সিজেন লাগতেছে, তার স্যালাইন লাগতেছে, এই টাইপের রোগী যারা হাসপাতালে ভর্তি, চিকিৎসা নিতেছে, গুরুতর অসুস্থ, এই রোগী প্লাস প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, এই 3 গ্রুপ ছাড়া বাকি যে কেউ ভ্যাকসিন দিতে পারবে, যে কেউ, এনি ওয়ান। ঠিক আছে, 18 বছরের থেকে উপরে যারা আছে তাদের ক্ষেত্রে জন্য বলতেছি, তারা যে কেউ ভ্যাকসিন দিতে পারবে। আর একটা হলো, ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার পর মোবাইলে একটা মেসেজ আসে যে আপনার অমুক দিন ভ্যাকসিন দিতে হবে। ওই দিন, নির্দিষ্ট দিনের আগে গেলে হবে না, ওই নির্দিষ্ট দিনের পরে যে কোনো দিন গেলে ভ্যাকসিন দেওয়া যাবে। ধরা যাক আমার ভ্যাকসিনের ডেট পড়ছে আগামীকাল, কিন্তু আমি আগামীকাল কোনো একটা কাজে ব্যস্ত, আমি ওই আগামীকালকের পরবর্তী যে কোনো দিন গিয়ে ভ্যাকসিনের কার্ড দেখাইয়া আমি বলবো যে আমার অমুক মেসেজ আসছিল, আমি আসতে পারিনি, আজকে ভ্যাকসিন নিতে আসছি, কোনো সমস্যা নেই, ভ্যাকসিন দেওয়া যাবে। ঠিক আছে, কারণ সে যেদিন যাবে ওই দিন ভ্যাকসিনের কার্ডে তারা লিখে দেবে ওই দিনের তারিখটা, যে সে অমুকে আজকে ভ্যাকসিনটা নিছে। এবং কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নাই যে এই থাকলে ভ্যাকসিন দিতে পারবে না, জাস্ট ওই 3টে পয়েন্ট: 18 বছর উপরে হতে হবে, প্রেগনেন্সির ক্ষেত্রে দেওয়া যাবে না, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দেওয়া যাবে না, ল্যাকটেটিং মাদার যারা আছে, বাচ্চা ছোট, তারা দিতে পারবে না। এই এই 3 গ্রুপ ছাড়া বাকি যে কেউ ভ্যাকসিন দিতে পারবে। আমার ফ্যামিলিতে মোটামুটি আমরা ভাই বোন যারা বড় যারা আছে, মা মা, তারপরে একদম শুরু করে বাসার একদম কাজের মহিলা, তাকেও ভ্যাকসিন দেওয়া দিছি। তাহলে আজকে একটু পড়াশোনায় যাই।
হ্যাঁ, ডায়াবেটিস, হাই প্রেশার, বরং আরো এই ধরনের পেশেন্টকে, তাদের অ্যাজমা, ডায়াবেটিস, হাই প্রেশার আছে, এই ধরনের পেশেন্টকে আরো অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিতে বলছে। কারণ তারা হলো হাই রিস্ক পেশেন্ট, তাদের করোনা হলে অবস্থা খারাপ দিকে যায়। তাদেরকে আরো অগ্রাধিকার ভিত্তিতে যেন তারা আরো আগে ভাগে ভ্যাকসিনটা পায়, এইরকম নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা হলো যে বাঙালি ওই মানে আজীবন ভ্যাকসিন দিয়ে দিয়ে এখন এই সময় এসে কেন, তবে দেখা গেছে যে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ বেশি ভ্যাকসিন দিচ্ছে। তারা সব গ্রামে, এই জন্য গ্রামের দিকে এটা ইয়ে হয়েছে, তারা আমি দেখছি যে গ্রামের দিকে ভালোই ভ্যাকসিন দিছে। তারা ওইসব বাঁচবিছে না, কারণ তারা জ্বর এবং বাচ্চাদেরও খুব ভ্যাকসিন নিতে আগ্রহী, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে আগ্রহী। আমি নিজে গ্রামে কাজ করে আসছি, আমি দেখছি তাদের মধ্যে আগ্রহটা অনেক বেশি। এটার কারণ হলো তারা মানে এই ফেসবুক টেসবুক দিয়ে দূরে থাকে, এই জন্যই বোধহয় এটা সম্ভব হয়েছে। আর নাইলে এই তারা যদি ভ্যাকসিন, তোমাদেরও কি নেওয়া উচিত, যদি ভ্যাকসিন যথেষ্ট পরিমাণে থাকতো তাহলে অবশ্যই তোমাদের দেওয়া হতো এবং অগ্রাধিকার ভিত্তিতেই দেওয়া হইতো। কিন্তু সমস্যা হলো ভ্যাকসিন আমাদের যথেষ্ট পরিমাণে নাই। এই মুহূর্তে আছে 1,02,00,000 ডোজ, তাতে দেওয়া যাবে 55 লাখ, 56 লাখ, তার মধ্যে কিছু মিসিং হবে, কিছু ডোজ। তো দেখা যাচ্ছে যে আমাদের সেরকম ই নাই। তবে তোমরা যদি সামনে যদি সুযোগ আসে অবশ্যই ভ্যাকসিন নিয়ে ফেলবা। দেখো আজকে করোনা রোগী যারা আক্রান্ত হয়েছে অনেক ইয়াং বয়স নিয়ে আর একটা ঝামেলা হলো, তারা তো রাস্তায় রাস্তায় ঘুরে, তারা রেস্টুরেন্টে খাইতে যায়, তারা বাপ মায়ের সাথে দেখা করে, আত্মীয় স্বজনের বাসায় যায়, বন্ধু বান্ধব একসাথে জটলা হয়, যেটা 40+ এইজের একটা মানুষের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হবে। এই জন্য দেখা যায় যে ইয়াংরা আক্রান্ত হইলে নিজে মানে ছড়ায় অনেক, বাসার সবাই ছড়াই, আশেপাশে বন্ধু বান্ধব ছড়াই মোটামুটি এলাকা ভরে দেয়। এই জন্য ইয়াং বয়সে আক্রান্ত হইলে আরো মারাত্মক অবস্থা হয়। আচ্ছা, আমরা তাহলে অক্সিবিটালবনের নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো যে অক্সিবিটালবন আমরা গতদিন পড়ছিলাম। আমরা কন্ডাইলার পার্ট পর্যন্ত পড়ছিলাম, ফোরামের ম্যাগনাম সম্পর্কে একটু আইডিয়া পাইছিলাম। তারপরে এটা পার্ট সম্পর্কে একটু আইডিয়া পাইছিলাম যে 3টা পার্ট আছে, স্কোমাস পার্ট, কন্ডাইলার পার্ট আর ব্যাসিলার পার্ট। ব্যাসিলার পার্টের আরেকটা নাম হলো ব্যাজি অক্সিপিড। আমরা বইয়ের ইসে যাই, এই ছবি না দেখা বিশ্রাম সিং এ কি লেখা আছে একটু দেখি। অক্সিপিটাল, তো গতদিন আমি বলছিলাম যে নার্ভের রিলেশন গুলো মাস্ট জানতেই হবে। হাইপোগ্লোসাল ক্যানেল, এরকম একটা ক্যানেল আমরা পাইছিলাম কন্ডাইলার পার্টের মধ্যে, যার মধ্যে দিয়ে হাইপোগ্লোসাল নার্ভ পাস করে। এর পাশাপাশি কন্ডাইলার ফোসা, পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল, এই কখনো কখনো একটা ছোট ক্যানেল থাকে পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল, ওটার মধ্যে দিয়ে এমিসারি ভেন পাস করতে পারে, খুব একটা ইয়া না, এটা আমরা আসতেছি পরবর্তীতে। এরপরে জুগুলার নচ আছে, জুগুলার নচটা পড়াইছিলাম। জুগুলার নচটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে মিলে তৈরি করে জুগুলার ফোরামেন। এই পয়েন্টগুলো অবশ্যই একটু বইতে লিখে রাখি, কারণ এগুলো বইতে যখন তুমি পরীক্ষার বসবা তখন এত কিছু মাথায় থাকবে না, যে কোন পয়েন্টে আমি পড়ে যাব। অবশ্যই এই পয়েন্টটা পড়ে যাবে যে জুগুলার ফোরামেন কিভাবে ফর্ম হয়। একদিকে জুগুলার নচ আর একদিকে হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, সেইটা হলো জুগুলার ফোসা। আমরা যখন পেট্রাস পার্ট পড়াবো তখন আবার ওইটা পড়াবো, এই দুটা। হ্যাঁ,
আর হলো যেগুলো টিউবারকল থাকে, এই যেগুলো টিউবারকল তোমার ধরবে না, জাস্ট জুগুলার নচ, জুগুলার প্রসেস, আর ওখানে কন্ডাইলার কি বলে হাইপোগ্লোসাল ক্যানেল। আর কন্ডাইলটা কোন বোনসের সাথে জয়েন্ট ফর্ম করে, কোন বোনসের সাথে জয়েন্ট ফর্ম করে? অ্যাটলাসের সাথে। অ্যাটলাসের সাথে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট ফর্ম করে, যার নাম হলো যেটা এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে হলো ব্যাজিলার পার্ট, অথবা আরেকটা নাম দিছে ব্যাজি অক্সিপুট। খেয়াল করে, ব্যাজি অক্সিপুট। এই ব্যাজিলার পার্ট এটা ফোরামেন ম্যাগনামের সামনে থাকে এবং এটা স্ফেনয়েড বোনের সাথে আর্টিকুলেট করে, স্ফেনয়েড বোনের সাথে আর্টিকুলেট করে এবং ব্যাজি স্ফেনয়েড জয়েন্ট ফর্ম করে, যার নাম হলো প্রাইমারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রাইমারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট। তাহলে এটা একটা, আমরা জানি কার্টিলিজিনাস জয়েন্ট দুই টাইপের, প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে এটা একটা প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। তাহলে আমি এটার সাথে স্ফেনয়েড বোনটা অ্যাড করি। তাহলে দেখো, এই যে স্ফেনয়েড বোন অ্যাড করছি, এটা হলো উপর থেকে আমি দেখতেছি, এই হলো স্ফেনয়েড বোন, এই হলো অক্সিপিটাল বোন। আমি মাঝখানে পেট্রাস বোন, একটা টেম্পোরাল বোন অ্যাড করি, অ্যাড করলাম টেম্পোরাল বোন। তাহলে খেয়াল করো, অক্সিপিটাল বোন এই লোয়ার পার্টে এসে এইখানে তো টেম্পোরাল বোনের সাথে এইখানে সুচার ফর্ম করে, এবং অক্সিপিটাল বোনের সাথে এখানে স্ফেনো অক্সিপিটাল জয়েন্ট ফর্ম করে, অথবা বেজি স্ফেনয়েড জয়েন্ট, যেটা তুমি বলো বেজি স্ফেনয়েড বললো, যেহেতু এই বইতে দিছে। তাহলে এখানে ফর্ম করে, তাহলে এটা হলো প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। আর এর বাইরে আমরা জানি যে এটা সুচার ফর্ম করছে, অর্থাৎ এগুলো সব হলো ফাইব্রাস জয়েন্ট। আবার লোয়ার এন্ডে, লোয়ার পার্টে কন্ডাইলে আবার তৈরি করছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, সেটা আবার সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে হোয়াট আর দা আর্টিকুলেশনস ফর্মড বাই অক্সিপিটাল বোন? অক্সিপিটাল বোন কি কি টাইপের জয়েন্ট ফর্ম করে, যদি কোশ্চেনটা জিজ্ঞেস করে তাহলে অ্যানসারটা কমপ্লিট একটা সুন্দর অ্যানসার দিবা, যে সে স্ফেনয়েড অক্সিপিটাল বোন ফর্মস সুচার উইথ প্যারাইটাল বোন এন্ড টেম্পোরাল বোন। প্যারাইটাল বোন এন্ড টেম্পোরাল বোন, এই যে দুইটা বর্ডার আছে, উপরে দুইটা বর্ডার ল্যামডয়েড সুচার ফর্ম করে, দুই সাইডে স্কোয়ামাসাল সুচার ফর্ম করে গেল। তাহলে ইট ফর্মস উইথ suture with temporal and parietal bone. Then at the anterior surface of the basilar part, it forms with basisphenoid joint, which is a primary cartilaginous joint. Primary cartilaginous joint. Next, there is also another joint at its condylar part. এখানে যে অ্যাটলাসটা থাকে, এই অ্যাটলাসটা আমি অ্যাড করছি। তাহলে ওই যে নিচে অ্যাটলাসের সাথে সে ফর্ম করছে, যে অ্যাটলাসের সাথে ওই যে জায়গাটা, এই যে জয়েন্ট ফর্ম করছে, এখানে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা কন্ডাইলে দুইটা জয়েন্ট ফর্ম করছে। তাহলে এই দুইটা হলো সাইনোভিয়াল জয়েন্ট, এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কারণ ওই কন্ডাইলটার শেপ হলো এলিপসয়েড, এরকম শেপ, এই জন্য নাম দিয়েছে এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে খুব স্পষ্ট এইভাবে অ্যান্সার দিবা, যে কমপ্লিট অ্যান্সার, যে ইট ফর্মস সুচার উইথ temporal and parietal. It forms primary cartilaginous joint with sphenoid bone, and it also forms synovial joint with atlas. কোন টাইপের জয়েন্ট এগুলো একটু পড়ে নিবা। সাইনোভিয়ালটা মরফোলজিক্যালি কোন টাইপ, হ্যাঁ, সুচার তো আমরা জানি ফাইব্রাসের একটা ভ্যারাইটি, আর ওটা হলো প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। তাহলে স্ফেনয়েড বোনটা খেয়াল করো, স্ফেনয়েড বোনটা এদিকে সে ইসের জয়েন্টের সাথে সুচার ফর্ম করছে, এই যে টেম্পোরাল বোন, এদিকে অক্সিপিটাল বোনসের সাথে একটা জয়েন্ট ফর্ম করছে। আবার উপরে সে দুই সাইডে, ওই যে যেখানে আমরা টেরিয়ন পড়ছি সেখানে সে এই এরিয়ায় সে ফ্রন্টাল বোন আর প্যারাইটাল বোন, এখানে তাদের সাথে জয়েন্ট ফর্ম করছে, অর্থাৎ সে কিন্তু সবগুলো বোনসের সাথে রিলেটেড। হ্যাঁ, আবার মাঝখানে সে সামনের দিকে সে এথময়েডাল বোনসের সাথেও জয়েন্ট ফর্ম করছে সামনের দিকে। তাহলে স্ফেনয়েড বোনটা আমরা দেখতেছি যে সে সবগুলো বোনসের সাথেই বেজ অফ দ্য স্কেলের সবগুলো বোনসের সাথেই সুচার জয়েন্ট ফর্ম করছে, এক্সেপ্ট অক্সিপিটাল বোন, যেখানে সে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করছে। তাহলে এই পয়েন্টটা যেন একটু মাথায় থাকে, পরবর্তীতে স্ফেনয়েড বোনস যখন একটু পড়াবো তখন
এটা আবার টাচে দিয়ে দেব। তাহলে আমরা বেজি স্ফেনয়েডাল জয়েন্ট, সেটা কোন টাইপের জয়েন্ট, এই যে এখানে সেটা স্যাররা দেখাইতে বলবে যে বেজি স্ফেনয়েডাল জয়েন্টটা দেখাইতে হবে। নেক্সট কোশ্চেন, এটা কোন টাইপের জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। নেক্সট কোশ্চেন, এটা তোমার বডিতে এই মুহূর্তে আছে কিনা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হলো এটা তোমার বডিতে এই মুহূর্তে আছে কিনা। অ্যান্সারটা হবে জি, আমার বডিতে আছে। যদি তোমার বয়স বিলো 25 হয় তাহলে অবশ্যই তোমার বডিতে এই জয়েন্টটা এখনো আছে। কিন্তু অ্যাবভ 25 যারা পরীক্ষা নিব তোমাদের, তাদের অবশ্যই এই জয়েন্টটা এই মুহূর্তে আর নাই। এখানে যে কার্টিলেজটা আছে, এই কার্টিলেজটা বোনস হয়ে যায়, অর্থাৎ ফলে এই জয়েন্টটা ফিউজড হয়ে যায়, এবং এই ফিউজড হওয়ার প্রক্রিয়ার নাম হলো সাইনোস্টোসিস। এই যে ফিউজ হয়, এইটার নাম হলো সাইনোস্টোসিস। তাহলে এটা যেন পয়েন্টটা যেন মনে থাকে যে এই যে বেজি অক্সিপুট, এখানে যে জয়েন্টটা ফর্ম হয় প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এইটা আপ টু 25 ইয়ার্স এজ পর্যন্ত থাকে। তারপরে আস্তে আস্তে এটা ফিউজড হয়ে যায়। ওই যে কার্টিলেজ যে আছে দুইটা বোনসের মাঝখানে, সেও আস্তে আস্তে বোনস হয়ে যায়, কার্টিলেজ আর থাকে না। এই যে প্রসেসটার নাম, দিস ইজ কল্ড সাইনোস্টোসিস। তাহলে এটা যেন অবশ্যই মাথায় থাকে। তাহলে এই মুহূর্তে আমার মাথায় এই জয়েন্টটা নাই, এই জয়েন্টটা ফিউজড হয়ে গেছে। তোমাদের মাথায় এখনো এই জয়েন্টটা আছে। তাহলে আমরা ব্যাজিলার পার্টে আরো ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে। ব্যাচিলার পার্টে আমরা দেখতেছি যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে, যে সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, আর অ্যান্টেরিয়র সারফেস, আর এদিকে পোস্টেরিয়র সারফেস, যেটা ফোরামেন ম্যাগনামের দিকে ফিরানো, এইভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে এটা সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেসের কাজটা তো আমরা বুঝলাম, যে অ্যান্টেরিয়র সারফেসটা এখানে প্রাইমারি কার্টিলেজ নিয়ে রেসপন্ড করে। সুপিরিয়র সারফেসে একটা ভেরি ইম্পর্টেন্স আছে। তো এখানে আমরা যে স্ট্রাকচার দুইটা স্ট্রাকচার অ্যাড করছি, একটা নাম হলো পন্স আর একটা নাম হলো মিডল অবলঙ্গটা। পন্স, মিডল অবলঙ্গটা আমরা জানি যে এইগুলো হলো হাইন্ড ব্রেনের পার্ট। আমরা জানি প্রথমে উপরে থাকে সেরিব্রাম, এদিকে থাকে সেরিব্লাম, তারপরে এখানে থাকে এই যে দুইটা স্ট্রাকচার অ্যাড করছি, এটা হলো পন্স, আর এরপর হলো মিডল অবলঙ্গটা, যেটা পরবর্তীতে ফোরামেন ম্যাগনামের নিচে নাম হয়ে যায় স্পাইনাল কর্ড। তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারছি। সামনে স্পেনয়েড বোনটা অ্যাড করলাম, তাহলে আমরা খেয়াল করে দেখি, এই যে সুপিরিয়র সারফেস অফ দা অক্সিপিটাল ব্যাজিলার পার্ট অফ দা অক্সিপিটাল বোন, আর এদিকে এই এরিয়াটা অক্সিপিটাল বোনের, এই এরিয়াটার নাম বলা হয় ডরসাম শিলা, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে দেখবো যে এটা স্পেনয়েড বোনের পার্ট। দুইটা মিলে এখানে একটা টোটালি একটা স্লোপ তৈরি করছে। আমরা পঞ্চটাকে সরাই দেব, সরাই দিয়ে দেখি, উপর থেকে দেখি, পঞ্চটাকে সরাই দিছি। তাহলে আমরা দেখতেছি যে এই যে একটা এরিয়া আছে ফোরামেন ম্যাগনাম পর্যন্ত, এখানে দুইটা বোনস মিলে একটা স্লোপ তৈরি করছে, একটা স্মুথ স্লোপ সারফেস তৈরি করছে। এই স্লোপটার নাম হলো ক্লাইভাস। এবং এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে এবং পরীক্ষার রিটেনেও আসে যে হোয়াট ইজ ক্লাইভাস, হাউ ইজ ইট ফর্ম। তাহলে ক্লাইভাস ইজ ফর্মড বাই দা স্পেনয়েড বোন এন্ড অক্সিপিটাল বোন। স্পেনয়েড বোনের বডির এই যে পিছনে যে বললাম যে ডরসাম শিলা যে এরিয়াটা, সেই এরিয়াটা, আর হলো superior surface of the basilar part, they forms a slope,
স্মুথ স্লোপ লাইক সারফেস। নেক্সট কোশ্চেন, এই স্লোপে থাকে কি? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফাংশন বা রিলেশন অফ ক্লাইভাস? অ্যানসারটা হবে পন্স এন্ড মিডল অবলঙ্গটা। দেখো এই দুইটা, এই যে আমরা যদি সাইড থেকে দেখি অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী পন্স আর মেডালা ঠিক সোজাভাবে থাকে না, এইভাবে তারা থাকে না, তারা তারা এইভাবে স্লোপ আকারে থাকে, এইভাবে স্লোপ হয়ে থাকে। অর্থাৎ এই যে ক্লাইভাস, এটা পন্স এবং মেডালাকে সাপোর্ট দেয়, পন্স এবং মেডালা অবলঙ্গটাকে সাপোর্ট দেয়। তাহলে এই কোশ্চেনটা কিন্তু মাস্ট, হোয়াট ইজ ক্লাইভাস, হাত দিয়ে দেখাও। তখন তুমি স্লোপটা দেখাবা, একদম স্পিনাট বোন থেকে ফোরামেন ম্যাগনাম পর্যন্ত আঙ্গুল টাচ করে যাবা। নেক্সট কোশ্চেন, হাউ ইজ ইট ফাউন্ড? অ্যান্সার তো হয়ে গেল তোমার সুপিরিয়র সারফেস ব্যাজিলার পার্ট এবং ডরসাম শিলার ইসে স্পিনাট বোন। এরপরে হলো এটার কাজ কি? ইট সাপোর্টস দা পন্স এন্ড মিডল অবলঙ্গটা। এটা এই পন্স এন্ড মিডল অবলঙ্গটাকে এই যে স্লোপটা এখানে একটু সাপোর্ট দেয়। ঠিক আছে, এই ক্লাইভাসের রিলেশনটা পরবর্তীতে আমরা আর একটু জানবো, যে এই যে পন্সের যে সাপ্লাই, আর্টারি সাপ্লাই আছে, আর্টারি এবং ভেনাস সাপ্লাই আছে, এরাও অবশ্যই এখানে থাকে। এই যে এই মাঝখানে আর্টারি এবং ভেইন অবশ্যই এখানে থাকে, তাহলে তারাও এখানে আছে, যে পন্টাইন আর্টারি, হ্যাঁ, ব্যাজিলার ভেনাস প্লেক্সাস, হ্যাঁ, ব্যাজিলার আর্টারি, এভাবে দুই একটা আর্টারির নাম আছে। একই সাথে এখানে মেনিনজেসও থাকে, মেনিনজিয়াল যে কাভারিং সেটাও থাকে। তো আমরা শুধুমাত্র এখন এখন জেনে নিলাম যে এখানে পন্স এবং মিডল অবলঙ্গটা এই ক্লাইভাসে ঝুঁকে থাকে, সামনের দিকে ঝুঁকে থাকে, হ্যাঁ, এই স্লোপে সামনের দিকে ঝুঁকে থাকে। তাহলে এইটা পড়লাম। এর পাশাপাশি ইনফিরিয়র সারফেসে ইনফিরিয়র সারফেসের এই যে পয়েন্টটা, এখানে একটা টিউবারকল থাকে। টিউবারকলের নাম হলো ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। একদম মিড লাইনে একটাই টিউবারকল থাকে, নাম হলো ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। এখানে দেখায় নাই মনে হয় টিউবারকলটা। আচ্ছা, তাহলে এখানে এই যে এরিয়াটা আছে, এখানে একটা টিউবারকল থাকে, নাম হলো ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। এই এরিয়া থাকে, খুব ছোট একটা টিউবারকল থাকে। ওইটা তোমাদের বোনসে খুঁজে পাইতেও পারো, নাও পারো, তবে অ্যানাটমিক্যাল লোকেশনটা জানিয়ে নিলে ওখানে একটা ফ্যারিঞ্জিয়াল টিউবারকল থাকে। এখানে বলা আছে যে ইনফিরিয়র সারফেস অফ দ্য ব্যাজিলিয়ার পার্ট প্রেজেন্টস এ ফ্যারিঞ্জিয়াল টিউবারকল ইন মিডিয়াল প্লেন 1 সেন্টিমিটার ফ্রন্ট অফ দ্য ফোরামেন ম্যাগনাম। আচ্ছা, পাইলাম। আর এইখানে ক্লাইভাসের কথা বলা আছে। আপার সারফেস অফ দ্য ব্যাজি স্ফেনয়েড একসাথে বলে দিছি, ব্যাজিলিয়ার পার্ট আর স্ফেনয়েড বোন প্রেজেন্টস এ শ্যালো গাটার। হ্যাঁ, ওই জায়গাটা একটা একটু শ্যালো থাকে, একটু মানে নিচের দিকে ঢালু থাকে। which slopes downwards backwards from the dorsum sila to foramen magnum, dorsum sila to foramen magnum। তাহলে ব্যাজি স্ফেনয়েডের আপার সারফেস, ব্যাজিলার পার্ট এবং স্ফেনয়েড বোনের বডির যে পার্টটা আছে সেটার আপার সারফেস ব্যাকওয়ার্ডস ডাউনওয়ার্ডস একটা স্লোপ থাকে, ইট কল্ড ক্লাইভাস। এর পাশাপাশি এটা জানতে হবে ইট সাপোর্টস পন্স এন্ড মিডল অবলঙ্গটা। What are the structures are related with clivus? Pons and middle oblongata plus associated vessels। ওই দুইটাকে যে সাপ্লাই দেয় সেই আর্টারি এবং ভেইন। একই সাথে বেজিওক্সিপটে আরেকটা টিউবারকল আছে, ফ্যারিঞ্জিয়াল টিউবারকল। আমরা এই যে ছবিটা দেখতেছি, এই ছবিটা নিচের একটা ছবি, এটা হলো হেমিসেকশন। আমাদের হেড নেক মাঝখান দিয়ে কেটে ফেললে যে হেমিসেকশনটা হয় সেটাই হলো এটা। তবে আমরা এইটাই না যে আমাদের যে মডেল আছে, আমাদের যে ইসের কলেজে যে মডেল একটা আছে হেমিসেকশন, সেই মডেলটা আমি করছিলাম, সেই মডেলটা আমি লেভেলিং করছি টোটালটা, সেটা দেখাইলে ভালো হবে।
দেখছি। তো এটা তোমরা এই মোবাইল সব সময় লম্বা ভাবে ধরবে না। যখন দেখবা ছবি ছোট হয়ে গেছে তখন আড়াআড়ি ভাবে ধরবা, তাইলে কিন্তু ছবিটা তোমাদের মোবাইলে টোটালটা জুড়ে থাকবে। আমি স্ক্রিনটা ওইভাবেই সেট করা। যদি লম্বা ভাবে থাকে, মানে এই অবস্থা যদি এরকম হয়ে যায়, তখন তুমি এখন যেভাবে হয়েছে সেভাবে ধরলে তুমি মোবাইল লম্বা ধরতে পারবে। কিন্তু এখন যেভাবে রাখছি আড়াআড়ি ভাবে, তখন মোবাইল আড়াআড়ি ভাবে ধরবা, তাহলে তোমার স্ক্রিনে টোটালটা আসবে, ভালোভাবে দেখতে পারবা। আচ্ছা, এই যে হেমি সেকশনের মডেলটা দেখতেছো, এইটাই হলো আমাদের মেডিকেলের মডেল। আমি এটা ছবি তুলে লেবেলিং করছি যেন পরীক্ষার সময় সুবিধা হয়। এবং পরীক্ষার সময় এই যে হোয়াট ইজ ক্লাইভাস এইটা জিজ্ঞেস না করে পরীক্ষার সময় তোমাকে জিজ্ঞেস করবে যে ক্লাইভাসটা দেখাও। বেজ অফ দা স্কাল যখন হাতে নিবা, ক্লাইভাসটা দেখাও, এটা ধরতে পারে। তো আমরা হেমি সেকশনও কিন্তু ক্লাইভাস আছে। এখানে এই যে এরিয়াটা আছে, এই যে দেখো এটা লেবেলিং করা আছে পন্স। আচ্ছা, কালার চেঞ্জ করি, এটা লাইট কালার নেই, এটা হলো পন্স। দেন দিস ইজ মিডল অবলংটা, এই এরিয়া যে আমরা দেখতেছি। এবং এই ছবিতে আমরা যদি বোনস হিসাব করি কোনটা কোন বোনস, এই হলো ক্রিপ্রিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন। এবং এখানে এই যে হলুদ রং দিয়ে অলফ্যাক্টরি নার্ভ বোঝানো হয়েছে। তারপরে এই হলো ফ্রন্টাল বোন, এই হলো ফ্রন্টাল এয়ার সাইনাস। এই যে এখন যেখানে টিক চিহ্ন দিলাম, দেখছো সবই কিন্তু আছে। এখানে একটা খুব ছোট গর্ত আছে, এটা যখন নিজেরা দেখবা তখন এটা বুঝবা। এই জিনিসটা দিয়া অ্যাকচুয়ালি কি বুঝাইছে আমি নিজেও জানি না, তবে এটা যেহেতু এই পর্যন্ত এক্সটেন্ড করছে, কাজে এটাকে আমরা বলতে পারি ফক্স সেরিব্রি। যেহেতু এটা এই পর্যন্ত এক্সটেন্ড করছে, কাজে এই যে জিনিসটা আছে পর্দাটা আসলে আরো ডিপ, আরো এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু সেভাবে দেয় নাই, ব্রেইন হয়তো দেখানোর জন্য। কিন্তু এই পর্দাটা হলো ফক্স সেরিব্রি। এটা কিন্তু এখন প্রফের ভাইবে ধরতেছে এই হেমিসেকশনটা, যে এই জিনিসটা কি জিনিস ফক্স সেরিব্রি। তুমি যখন ফক্স সেরিব্রি বলবা তখন তোমাকে নেক্সট কোশ্চেনে চলে যাবে এটা কোন অর্গানের পার্ট, মেনিনজেসের পার্ট, কোন মেনিনজেসের কোন লেয়ার, রুডোমেটারের মেনিনজিয়াল লেয়ার। এইভাবে কিন্তু কোশ্চেন গুলো সামনের দিকে যাবে, কিন্তু এটা যদি না পারো তাহলে সামনে যাওয়ার উপায় তুমি রাখবা না। তারপরে এই যে দেখো এটা হলো সেরিব্লাম আর উপরে সেরিব্রাম, এই দুইটার মাঝখানে হলো টেন্টোরিয়াম সেরিবেলি। তো এটা কিন্তু আড়াআড়ি ভাবে আছে, এইভাবে কিন্তু আছে। কিন্তু এখানে যেহেতু ক্রস সেকশন করা হয়েছে, কাজে এটা শুধুমাত্র আমরা একটা লেয়ার হিসেবে দেখতেছি, একটা দাগের মতো করে। এই তো এইখানে তাহলে এই যদি ফ্রন্টাল বোন হয়, এই পর্যন্ত এতটুকু হলো প্যারাইটাল বোন, এটা হলো প্যারাইটাল বোন কাট সেকশন। তাহলে এই থেকে এই পর্যন্ত হলো অক্সিপিটাল বোন। এই যে পুরো চারটা দেখো,
এই পুরো দাগটা হলো অক্সিপিটাল। এবং এই হেমিসেকশনে এই হলো ফোরামেন ম্যাগনাম, এখানে হলো ফোরামেন ম্যাগনাম। বোঝা গেছে? একটা ক্রস সেকশন। অক্সিপিটাল বোনটা তো এরকম, অক্সিপিটাল বোনটা এরকম, তো এরকম ফোরামেন ম্যাগনাম অক্সিপিটাল বোন ধরো। তাহলে এটা যদি আমি মাঝ বরাবর কেটে ফেলি, স্যাজাইটাল সেকশন করি, একদম মানুষটার মাঝ বরাবর ডাইনে এবং বায়ে দুইটা ভাগ করে ফেললাম, তাহলে ফোরামেন ম্যাগনাম কিন্তু এরকম দেখাবে। তাহলে দিস ইজ ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনামের সামনে এই যে স্লোপ, এটাই কিন্তু ক্লাইভাস। এই যে সামনের যে স্লোপটা, এটাই ক্লাইভাস। এটা আমি একটু গুগল ইমেজ দিয়ে দেখাইতেছি, তো সব উঠে গেছে, হারাই না। এই ছবিতে দেখো, এই ছবিতে আরো স্পষ্টভাবে মানে কাছাকাছি ছবিটা নেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে ফোরামেন ম্যাগনাম হিসেবে আমি নীল রং দিয়ে একটা মার্কিং করছি, এই যে ফোরামেন ম্যাগনাম, এবং তার সামনের এই যে স্লোপটা, এই স্লোপটাই হলো ক্লাইভাস। এবং আমি দেখতেছি যে স্লোপটা এখানে পন্স আর এখানে মেডুলা অবলঙ্গিকা, এই দুইটা স্ট্রাকচারকে সাপোর্ট দিছে। তাহলে এই হেমিসেকশনেও কিন্তু এই স্ট্রাকচারগুলো একটু চিনে রাখতে হবে। তাহলে এই ছবিগুলো তোমাদের সাথে আমি লিংক শেয়ার করে দিতেছি, ওই লিংক ধরে গেলেই তুমি ছবিগুলো পাবা। এবং পরীক্ষার সময় আমি এবারও বলতেছি, এই ব্যাচটাও যারা আছে ওদেরও বলতেছি যে আল্লাহর রাস্তে তোমরা এই ছবিগুলো আর লেবেলিং গুলো একটু দেখে যেও। পরীক্ষার সময় বইয়ের ডিটেলস হচ্ছে স্যাররা সামনে যেসব অর্গান আছে, যেসব মডেল আছে, সেগুলো নিয়ে কোশ্চেন গুলো ধরবে। এবং এই যতই পড়ে যাও, তোমার দেখাইতে হবে যে ক্লাইভাসটা কই দেখাও, মিডল অবলঙ্গটা কই দেখাও, পন্স কই দেখাও, এগুলো আগে তোমাকে শো করতে হবে, তারপরে তুমি নেক্সট কোশ্চেনে যাইতে পারবা। কিন্তু এগুলো যদি নাই দেখাইতে পারো, তাহলে স্যারে ধরে নেবে যে তুমি জানোই না কিছু, হয়তো বই পুরো মুখস্থ করে গেছো, তুমি প্র্যাকটিক্যাল নলেজ জিরো। তাহলে আমরা এই লিংকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। মানে আমরা তাহলে একটু বইতে যাই। তাহলে এই যে ছবিতে নিটারের যে ছবিটা আমরা দেখতেছি, এটা একটা হেমিসেকশন। এখানে তাহলে এই দিস ইজ ফোরামেন ম্যাগনাম, এখানে স্পাইনাল কর্ডটা দেখানো হয় না, দিস ইজ ফোরামেন ম্যাগনাম। তাহলে এইটা হলো অক্সিপিটাল বোনের ব্যাজিলার পার্ট। এবং এখানে দেখাইছে যে এই যে একটা জয়েন্ট ফর্ম করছে, এখানে কিন্তু একটা দেখাইছে যে এখানে একটা জয়েন্ট ফর্ম হয়েছে, এটা কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা অন্য কিছু স্ট্রাকচার জানি। এটা তো নাক, নেজাল ক্যাভিটি, আর এটা ওরাল ক্যাভিটি, এই হচ্ছে আমাদের জিহ্বা, টাং। তাহলে নাকের জিনিস এবং মুখের জিনিস সবগুলো পিছনের দিকে গিয়ে ওপেন করে, এবং পোস্টেরিয়রলি নাক এবং মুখের পিছনে এই যে জায়গাটা আছে এসোফেগাসের আগ পর্যন্ত, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে একসাথে বলা হয় ফ্যারিংস। এই যে হলুদ রঙের মধ্যে যে এরিয়াটা আছে, তাকে বলা হয় কি? ফ্যারিংস। আর একটু বড় করে দেখাই, ফ্যারিংসটা আমরা পড়বো পরবর্তীতে। এই তাহলে এই যে এরিয়াটা আছে নাক, মুখ এবং আমাদের ল্যারিংস এর পিছনে, জায়গাটার নাম হলো ফ্যারিংস। জায়গাটার নাম কি? ফ্যারিংস। তাহলে আমরা দেখতেছি যে ফ্যারিংস এর যে এই যে একদম রুফ, ফ্যারিংস এর যে একদম উপরের মাথা, তার সাথে অক্সিপিটাল বোনের একটা ছোট অংশ রিলেটেড। ব্যাজিলার পার্টটা ফ্যারিংস এর সাথে কিন্তু রিলেটেড। তো এই যে ফ্যারিংসটার এখানে ফ্যারিংসটা তো হেমিসেকশনে দেখাইছে। অ্যাকচুয়ালি ফ্যারিংসটা এরকম রিং লাইক মাসল দিয়ে তৈরি, আবার লম্বা কিছু মাসল দিয়ে তৈরি। হ্যাঁ, দুই টাইপের মাসল দিয়ে তার এইটা ক্যানেলটা তৈরি হয়। তো এই ফ্যারিংসের মাসলটা একটা এই যে সাদা রঙের একটা পর্দা আছে, এটা একটু জুম করি তাইলে ভালো হবে।
এই তাহলে এখানে দেখতেছি যে এখানে একটা স্ট্রাকচারের নাম দিছে ফ্যারেঞ্জিয়াল র্যাফে, আর তার উপরেই নাম দেওয়া আছে ফ্যারেঞ্জিয়াল টিউবারকল। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা হলো ফ্যারেঞ্জিয়াল টিউবারকল, এবং এইটা থেকে একটা সাদা রঙের একটা পর্দার মতো নামছে, এটার নাম হলো ফ্যারেঞ্জিয়াল র্যাফে। তাহলে ব্যাজিলার পার্টের লোয়ার সারফেসে একটা টিউবারকল থাকে, যেটা ফোরামেন ম্যাগনামের একটু সামনে থাকে, এবং সেটা থেকে একটা র্যাফে তৈরি হয়, একটা সাদা একটা অ্যাপেন্ডিসিস টাইপের একটা পর্দার মতো তৈরি হয়, নাম হলো ফ্যারেঞ্জিয়াল র্যাফে। ওইটা থেকে এই ফ্যারিংসের যে মাসেলগুলো সেগুলো অরিজিন নেয়, সেই র্যাফে থেকে ফ্যারিংসের মাসেলগুলো আছে তারা অরিজিন নেয়। এখানে ফ্যারিংসটা একটু বোঝানো হয়েছে, যদিও মার্কিং করা হয় নাই। এই হলো অক্সিপিটাল বোনের এই যে ফ্যারেঞ্জিয়াল টিউবারকল, এবং সেখান থেকে দেখো এই যে সাদা একটা মাঝখানে একটা সাদা পর্দার মতো আছে, এবং সেইটা থেকেই এই যে মাসেলগুলো অরিজিন নিয়েছে, ফ্যারেঞ্জের যে মাসেলগুলো অরিজিন নিয়ে তারপরে এরকম দুই পাশে গেছে। তাহলে এই ফ্যারেঞ্জিয়াল টিউবারকল এটা কিন্তু জানতে হবে মাস্ট, যে ফ্যারেঞ্জিয়াল টিউবারকল লোকেশন কই, লোয়ার সারফেস অফ দা ব্যাজিলার পার্ট, এই বরাবর থাকে। নেক্সট কোশ্চেন, এই যে টিউবারকল এটা থেকে এটার কাজ কি, বা এখানে কোনো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে কিনা? ইয়েস, ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে, যেটা হলো ফ্যারেঞ্জিয়াল র্যাফে, ওখানে অ্যাটাচ থাকে, এবং সেইটা থেকে ফ্যারেঞ্জিয়াল মাসেলগুলো অরিজিন নেয়। তাহলে এখানে সেই কথাটা কিন্তু বলা নাই এই বইতে, হয়তো তোমাদের যে পোদ্দারের বই সেটাই কথাগুলো বলা থাকতে পারে, একটু দেখে নিও, অথবা বইতে লিখে রাখো যে ফ্যারেঞ্জিয়াল টিউবারকল থাকে, এবং এটার সাথে ফ্যারেঞ্জিয়াল র্যাফে সে অ্যাটাচ থাকে, যার থেকে ফ্যারিংসের যে মাসেল গুলো আছে সেগুলো অরিজিনাল। আচ্ছা, আর একটা হলো বেজি অক্সিপিউটের একটা লাইন বলা আছে এখানে, বেজি অক্সিপিউট জয়েন্ট ইজ রেসপন্সিবল ফর গ্রোথ অফ দ্য স্কাল ইন লেন্থ, স্কালের লেন্থ বাড়ার জন্য এই জয়েন্টটা দরকার। 25 বছর পর্যন্ত দেখা যায় স্কালের লেন্থ তাহলে বাড়ার সুযোগ আছে। সুচারে তো আর স্কালের লেন্থ বাড়ে না, কিন্তু বেজি অক্সিপিউটে এখানেই স্কালের লেন্থটা বৃদ্ধি পায়। এখন আমরা ম্যাডামের বইয়ের কিছু স্ক্রিনশট আছে, আমরা একটু সেই ম্যাডামের বইয়ের স্ক্রিনশট দেখি। ম্যাডামের বইতে এগুলো সব বুঝে আছে যে কিভাবে আমরা কোশ্চেন গুলো, মানে কি কি কোশ্চেন ধরে পরীক্ষার সময়, সেগুলো একটু দেখি। কিছু কোশ্চেন একটু জটিল, কিছু আছে ইজি। তাহলে অক্সিপিটাল বোন যখন হাতে নিবা তখন অবশ্যই অ্যানাটমিক্যাল পজিশন ধরতে হবে, তারপর পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন, এরপরে নিউকাল লাইনের কথা বলা আছে, হাইয়েস্ট নিউকাল লাইন, তারপরে আছে কি বলে অসিফিকেশন দরকার নেই অক্সিপিটাল বোনের। নিউকাল লাইন আছে দুইটা, সুপিরিয়র ইনফিরিয়র, আর একটা আছে হাইয়েস্ট। হাইয়েস্ট নিউকাল লাইনটা হলো অসিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট, এর উপরে একটু অসিফি হয়, নিচে একটু অসিফিকেশন আলাদা হয়, এটা বোঝানো হয়েছে। সুপিরিয়র ইনফিরিয়র এই দুইটা মেইন। এক্সটার্নাল সারফেসের ইয়ে তো পড়ছো, আর্টিকুলেশন জানছো, কি কি বোনসের সাথে আর্টিকুলেশন করে, সুপিরিয়র অ্যাঙ্গেল ল্যাটারাল অ্যাঙ্গেল কি ফর্ম করে জানছো, একটা ফর্ম করে ল্যামডা আর একটা ফর্ম করে অ্যাস্টেরিয়র। এক্সটার্নাল সারফেসের এগুলো তো বইয়ের কথা বললাই। অ্যাটাচমেন্ট অফ দ্য সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, এটা ইম্পর্টেন্ট। অ্যাটাচমেন্ট অফ দ্য সুপিরিয়র নিউক্লিয়ার লাইন ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে অ্যাটাচমেন্ট একটু পড়বা। ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, মিডিয়াল পার্ট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য ট্রাপিজিয়াস, এই মাসেলটার নাম অবশ্যই তোমরা জানো কারণ স্ক্যাপুলায় পড়ছিলা। আর স্টার্নোক্লাইডোমাস্টায়েড মাসেল ল্যাটারাল পার্ট, আমরা একটু ছবিতে এই দুইটা মাসেল অ্যাড করি। অ্যাকচুয়ালি এই দুইটা মাসেল অনেকগুলো বোনস থেকেই অরিজিন নেয়।
তাহলে আমরা সুপিরিয়র নুকাল লাইনের অ্যাটাচমেন্টটা পড়তেছি। দিস ইজ দ্য ট্রাপিজিয়াস মাসল। দিস ইজ দ্য ট্রাপিজিয়াস মাসল। দেখো দুইটা মাসল একসাথে তৈরি করছে ট্রাপিজিয়ামের মতো একটা স্ট্রাকচার। আমরা যে জ্যামিতিতে পড়ছি ট্রাপিজিয়াম, তার মতো একটা স্ট্রাকচার তৈরি করছে। তাহলে দুইটা মাসেল অরিজিন হলো মাসেলটার, তাহলে মাসেলটার অরিজিন কিন্তু একদম এই বরাবর, এই অরিজিন, এতটুকু অরিজিন। আর ইনসারশন হলো এখানে। তাহলে অরিজিনটা হলো গোলাপি রঙের দাগ, ইনসারশনটা অর্থাৎ মাসেলটা স্ক্যাপুলাকে এদিকে ধরে টান দেয়। আমরা যখন তুমি হাত কি বলে এক্সটেনশন যখন করবা, হাত যখন পিছনের দিকে নিয়ে যাবা, তখন তুমি দেখো যে ঘাড়ের উপর মাসেলগুলো একটা প্রেসার পড়তেছে দুই ঘাড়ে। অর্থাৎ দুই হাত তুমি পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো একটু তোলা উপরের দিকে রাখা অবস্থায়, তখন দেখবা যে পিছনে ঘাড়ের যে এই এরিয়ার যে মাসেল আছে সেখানে কন্ট্রাক্ট হইতেছে, অর্থাৎ স্ক্যাপুলাকে একটু ব্যাকওয়ার্ডস পুশ করে। তাহলে দিস ইজ দ্য ট্রাপিজিয়াস মাসেল। তো ট্রাপিজিয়াস মাসেলটা আপার এন্ডে গিয়ে এখানে আমি দেখতেছি যে সুপিরিয়র নুকাল লাইন যে আছে, এখানে আছে কি সুপিরিয়র নুকাল লাইন। তো সুপিরিয়র নুকাল লাইন এই পাশে একটা, এই পাশে একটা। সুপিরিয়র নুকাল লাইনটা এই যে মিডিয়াল পার্ট, এখানে ট্রাপিজিয়াস মাসেলের অরিজিন আছে কিছু অংশ। এটার অরিজিন তো বিশাল, তবে সুপিরিয়র নুকাল লাইনে ট্রাপিজিয়াসের অরিজিন আছে। তাহলে সেটাই কথা বলা আছে 2 নম্বরে, যে মিডিয়াল পার্ট অফ দিস লাইন প্রোভাইডস অরিজিন টু দ্য ট্রাপিজিয়াস ফাইলাম, lateral part of the line receives insertion to the posterior fiber of sternocleidomastoid muscle. Lateral part, এখানে sternocleidomastoid এর ইনসারশন দেখতেছি। ইনসারশন খেয়াল কইরা, ট্রাপিজিয়াস এর অরিজিন sternocleidomastoid মাসেলের ইনসারশন, অরিজিন হয় এখানে আর ইনসারশন হলো এখানে, নিচে অরিজিন উপরে ইনসারশন। তাহলে এখানে স্টেনোক্লাইডোমাস্টয়েড মাসেলের ইনসারশন যে আমরা দেখতেছি, টোটাল মাস্টয়েড পার্ট অফ দা টেম্পোরাল বোন থেকে শুরু করে অক্সিপিটাল বোন টোটালটাই সে ইনসার্ট করে। অর্থাৎ এই মাসেলটা যখন সে নড়বে, তখন কি ধরনের মুভমেন্ট আমি একটু দেখাইতেছি। এই যখন একদিকের মাসেল নড়ে তখন কি ধরনের মুভমেন্ট হয় দেখো। এই জন্যই বলা হয়েছে যে এই জায়গাটা ফিক্সড, কিন্তু কন্ট্রাক্ট করার কারণে যখন একটা মাসেল আমি কন্ট্রাক্ট করি তখন ডান দিকে আমি এভাবে হেলে দিই, হ্যাঁ, অর্থাৎ মাসেলটা এদিকে পুল করে, মাস্টয়েড প্রসেস এবং অক্সিপিটাল বোন ধরে নিচের দিকে পুল করে, যার কারণে আমাদের মাথাটা ডান দিকে এভাবে ঘুরে যায়। এই জন্যই বলা হয়েছে যে অরিজিন নিচে, ইনসারশন উপরে, যেহেতু আমরা জানি ইনসারশনটা মুভমেন্ট করে। একই সাথে আমি যদি দুইটা মাসেল একসাথে কাজ করে, দুইটা মাসেল যদি একসাথে কাজ করে তাহলে আমরা সামনের দিকে এভাবে ঝুঁকবো। দেখো এই যে স্টেনোক্লাইডোমাস্টয়েড, দুইটা মাসেল সামনের দিকে, মাথাটাকে যখন একসাথে কাজ করে তখন মাথাটাকে সামনের দিকে ঝুঁকে ফেলায়। তাহলে স্টেনোক্লাইডোমাস্টয়েড আমি দুইটা কাজও জানলাম, যে আমি যখন মাথা একদিকে একটা কাজ করবে তখন একদিকে ঝুঁকে যাবে, দুইটা একসাথে কাজ করলে টোটাল মাথাটা সামনের দিকে ঝুঁকে যাবে। তো স্টেনোক্লাইডোমাস্টয়েড মাসেলের তাহলে ইনসারশন আর ট্রাপিজিয়াসের অরিজিন। একই সাথে আমাদের নেকে একটা ডিপ ফাসা আছে, ডিপ ফাসাটা এইভাবে চারদিকে এভাবে আমাদের চারদিকে এভাবে কভার করে আছে। এটা হলো ডিপ ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ ফাসা। আমরা যেমন লোয়ার লিম্বে পড়ছিলাম ডিপ ফাসা আছে, ঠিক একইভাবে নেকে একটা ডিপ ফাসা আছে। তার আগে একটু বুঝাই দেই, নেক এবং হেড দুইটার মধ্যে, মানে দুইটা তো আমরা পড়ছি যে আচ্ছা গলায় যায়, কিন্তু কোন পর্যন্ত গলা সেটাও তো আমাদের জানতে হবে। যে আমরা নেক বলতে কোন এরিয়াটুকু পর্যন্ত বুঝবো, একটা লাইন অফ ডিমার্কেশন তো থাকবে। তো পোস্টিরিয়রলি এই সুপিরিয়র নুকাল লাইন, এটাই হলো নেকের বাউন্ডারি। এদিকে হলো থোরাসিক ইনলেট, নিচে হলো থোরাসিক ইনলেট।
থোরাসিক ইনলেট তোমরা থোরাক্সে পড়ছো, আর উপরে হলো সুপিরিয়র নুকাল লাইন। এর মাঝখানে এই এরিয়াকে আমরা বলবো নেক, এর উপরের এরিয়াকে বলবো আমরা হেড, এর নিচের এরিয়াকে বলবো আমরা থোরাক্স। এটা হলো পিছনের দিকে। তাহলে পিছনের দিকে আমরা দেখতেছি সুপিরিয়র নুকাল লাইন একটা বাউন্ডারি ফর্ম করছে। একই সাথে এদিকে আমরা এইভাবে ম্যান্ডিবলের লোয়ার বেজ আর মাস্টার প্রসেস, আর এদিকে থোরাসিক ইনলেট, আগেই বলে দিছি থোরাসিক ইনলেট এই সামনের দিকে। তাহলে এই বেজ অফ দ্য ম্যান্ডিবল থেকে থোরাসিক ইনলেট পর্যন্ত যে এরিয়া তাকে আমরা বলবো নেক, উপরে হেড আর নিচে থোরাক্স। তাহলে দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য নেক। নেকের তাহলে আপার বাউন্ডারি পোস্টেরিয়রলি ফর্ম করছে কে? সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। এবং সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের তাহলে অ্যাটাচমেন্ট বলো ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, তারপরে ট্রাপিজিয়াস মাসেল মিডিয়ালি এন্ড ল্যাটারালি, স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেলের ইনসারশন। তাহলে অ্যাটাচমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা চক দিয়ে মার্ক করা থাকে বোনসে, এবং তোমরা যেমন অসপিতে অনেক সময় যদি একটু কঠিন হয়ে যায় কোশ্চেনটা, এভাবে চক দিয়ে মার্ক করা থাকবে। তারপর কোশ্চেন থাকবে যে আইডেন্টিফাই দ্য চক মার্ক এরিয়া সুপিরিয়র নুকাল লাইন, মেনশন ইটস অ্যাটাচমেন্ট। এভাবে একটা অসপির কোশ্চেন হতে পারে। ইম্পর্টেন্স, সুপিরিয়র নুকাল লাইন ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন স্কাল্প এন্ড নেক। মেনশন দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য হাইয়েস্ট নুকাল লাইন। এটা অ্যাটাচমেন্টটা পড়ে রাখতে পারো যে গ্যালিয়া অ্যাপিনিউটিকা একটা মাসেল আছে আমাদের ইসে, এটা গ্যালিয়া অ্যাপিনিউটিকা নামে একটা, সরি মাসেল না, এটা একটা অ্যাপিনিউসিস, এটা অ্যাটাচ থাকে। এবং অক্সিপিটাল বেলি অফ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস নামে একটা মাসেল আছে, সেটা অ্যাটাচ থাকে হাইয়েস্ট নুকাল লাইনে। আর অ্যাটাচমেন্ট অফ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট লিগামেন্টাম নিউকি, এটা এই ছবিটা আছে। আচ্ছা, তাহলে এই যে একটা ট্রাপিজিয়াস মাসেলটা সরাই দিলাম, তাহলে মিড লাইনে এই যে একটা লিগামেন্ট আছে, এই লিগামেন্টের নাম হলো লিগামেন্টাম নিউকি। ঠিক আছে, নিউকি শব্দের অর্থ হলো নেক, নেকের লিগামেন্ট, এজন্য লিগামেন্টাম নিউকি। এটা এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবান্সে অ্যাটাচ থাকে। একই সাথে একটা মাসেল আছে আমাদের স্কাল্পে, স্কাল্পের মাসেল, এই যে একটা মাসেল অ্যাটাচ করছি, এই যে মাসেলটার নাম হলো অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। দেখো মাসেলটা একদম অক্সিপিটাল বোন থেকে ফ্রন্টাল বোন পর্যন্ত চলে আসছে, এটার নাম হলো অক্সিপিটো ফ্রন্টালিস। তো মাসেলটা অক্সিপিটাল মাসেল হলো এতটুকু, আর ফ্রন্টালিস মাসেল হলো এতটুকু। দেখো ছবিতেই দেওয়া আছে যে একদম কালার করা আছে। এই দুইটা মাসেলের ফাইবার এদিকে এসে এই যে বড় এরিয়াটা আছে, এই নীল রঙের মধ্যে যে আমি এখন দিতেছি, আচ্ছা কালার, এই যে বড় এরিয়াটার মধ্যে আছে, এই দুইটা মাসেল একটা অ্যাপিনিউসিস ফর্ম করে। এই অ্যাপিনিউসিসটার নাম হলো গ্যালিয়া অ্যাপিনিউটিকা, গ্যালিয়া অ্যাপিনিউটিকা। অর্থাৎ আমরা দেখতেছি যে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল, এটার দুইটা বেলি, দুইটা পেট, একটা পেটের নাম হলো ফ্রন্টালিস, আর একটা পেটের নাম হলো ফ্রন্টাল বেলি, আর একটা বেলির নাম হলো অক্সিপিটাল বেলি। দুইটা বেলি এসে ফর্ম করে কি গ্যালিয়া অ্যাপিনিউটিকা। তাহলে অক্সিপিটাল বেলিটা হাইয়েস্ট নুকাল লাইনে থাকে, একই সাথে গ্যালিয়া অ্যাপিনিউটিকা সেটাও হাইয়েস্ট নুকাল লাইনে অ্যাটাচ থাকে, এটাই এখানে বলা হয়েছে। তাহলে এটা পাইলাম। আর লিগামেন্টাম নিউকি এটা পেলাম। ইন্টারনাল সারফেসের যা আছে সব এখানে বলা আছে, ভার্মিয়ন ফোসা, ফক্স সেরিবেলি যা যা অ্যাটাচমেন্ট সব বলা আছে, এখানে নতুন করে কিছু বলার নাই। কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস কোথায় থাকে? ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবান্স, এটা তো জানো। বেজিলার পার্ট, আর্টিকুলেশন, এখানে দেখো সাইনোস্টোসিস এর কথাটা বলা আছে। প্রাইমারি কার্টিলেজ ইউজুয়ালি রিপ্লেসড বাই সাইনোস্টোসিস। সাইনোস্টোসিস কি? রিপ্লেসমেন্ট অফ দ্য কার্টিলেজ বাই বোন, এই কন্ডিশনের নামই হলো সাইনোস্টোসিস। অ্যাটাচমেন্ট অফ দ্য সুপিরিয়র সারফেস, এইবার একটা ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আসছে ফোরামেন ম্যাগনাম। আচ্ছা, এইটা পয়েন্টে আসতেছি। এই পয়েন্টটা দেখো, ক্লাইভাসের কথা বলা আছে, স্লোপের কথা বলা আছে, পাইলাম। দেন ফ্যারিঞ্জিয়াল টিউবারকল, ফ্যারিঞ্জিয়াল টিউবারকল কোথায় থাকে? এটা ইনফেরিয়র সারফেস বেজিলার প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য ফাইব্রাস রেফে অফ দ্য ফ্যারিংস বা ফ্যারিঞ্জিয়াল রেফে, যেটা বলো which where the constrictor muscles of the origin pharynx are inserted.
অর্থাৎ এটা এই ফ্যারিঞ্জিয়াল মাসেলের সাথে অ্যাটাচমেন্ট দেয়, এই যে ফ্যারিঞ্জিয়াল এই ফাইব্রাস র্যাফে যেটা আছে। নেক্সট হলো কন্ডাইলার পার্ট। কন্ডাইলার পার্টে আমরা জানি কোন জয়েন্ট ফর্ম করে, এটার মধ্যে হাইপোগ্লোসাল নার্ভটা পাস করে। এরপরে যা আছে সব পড়ানো হয়েছে। আচ্ছা, এখন আমরা অল্প একটা লাস্ট যে পয়েন্টটা সেটা একটু দেখি। আমরা যদি আজকে ভার্টিব্রা পড়ার না, তারপরে একটু ভার্টিব্রার একটু নাম জেনে রাখি। যে এই যে তোমাদের কাছে খুঁজে দেখবা যে এই যে দুইটা ভার্টিব্রা ছবিতে দেখা আছে, একটার নাম হলো অ্যাটলাস আর একটা নাম হলো এক্সিস। একটা আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, একটা হলো সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এরা এই যে ছবিতে দেখো, এই যে একটা চেনার হলো, একটা হলো একদম দেখতে আংটির মতো গোল, কোনো বডি টডি কিছু থাকে না। আর একটা হলো দাঁতের মতো একটা প্রজেকশন থাকে, যেটা বডি থেকে একটা দাঁতের মতো প্রজেকশন থাকে, এটার নাম হলো অডন্টয়েড প্রসেস অথবা টেন্স, যে কোনো একটা বলা হয়। এখানে টেন্স বলা হয়েছে। তাহলে আমরা দেখতেছি যে টেন্সটা এইভাবে কেউ কিছু লিখছে। আমি এখন অক্সিপিটাল বনি শেষ করতে পারিনি। আচ্ছা, তাহলে এখানে এই আমরা একটা জিনিস দেখতেছি যে দাঁতের মতো যে প্রজেকশনটা, সেটা একদম অক্সিপিটাল বোন সরি অ্যাটলাস বোন ক্যারি করে উপরের দিকে এই পর্যন্ত গেছে। হ্যাঁ, এই যে দাঁতের মতো যে প্রজেকশনটা এটা গেছে। তো আমরা আরো পরের ছবিতে যাই। তোমরা যখন ভার্টিব্রা পড়ছো তখন পোস্টেরিয়ার লংগিটিউডিনাল লিগামেন্ট নামে একটা লিগামেন্টের কথা পড়ছো, যেটা ভার্টিব্রার যে বডি আছে বডির পোস্টেরিয়ার সারফেসের সাথে রিলেটেড ছিল। এই লিগামেন্টটাই এই যে দেখো ক্লাইভাস,
এই জায়গাটাই হলো, এই স্লোপটাই হলো ক্লাইভাস। এখানে অক্সিপিটাল বোনটা, স্কোয়ামাস পার্ট এবং কন্ডাইলার পার্ট কেটে ফেলা হয়েছে। এখানে একটা করোনাল সেকশন করা হয়েছে। তো ক্লাইভাসে আমরা দেখতেছি যে, আমি যদি ক্লাইভাসে আমরা খেয়াল করতেছি যে এইখান থেকে একটা লিগামেন্ট শুরু হয়েছে, মেমব্রেন শুরু হয়েছে। মেমব্রেনটার নাম হলো টেক্টোরিয়াল মেমব্রেন। টেক্টোরিয়াল মেমব্রেন, সেই মেমব্রেনটাই নিচের দিকে নাম নিছে পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট। আমি টেক্টোরিয়াল মেমব্রেনটা কেটে ফেললাম। কেটে ফেলার পরে এই যে ছবিটা আছে, এই ছবিটা এইভাবে এমন এক্সপোজড হলো। অর্থাৎ আমরা এখনো কিন্তু ক্লাইভাসই আছি। একটু আগে এই বরাবরই টেক্টোরিয়াল মেমব্রেনটা ছিল, হ্যাঁ, কিন্তু সেটাকে আমরা কেটে ফেলছি। তাহলে ক্লাইভাসের এই এরিয়ায় অ্যাটাচমেন্ট হলো কি, টেক্টোরিয়াল মেমব্রেন গেল, সেটা নিচের দিকে নামলো। এরপরে দেখো ক্লাইভাসে আরেকটা অ্যাটাচমেন্ট দেখো, এখানে এই একটা লিগামেন্ট আছে, এই একটা লিগামেন্ট আছে। এই লিগামেন্টের নাম হলো ক্রুশিয়েট লিগামেন্ট। এই যে আমি ক্রস চিহ্ন দিছি, অন্য কালার দিয়ে দিই, এইটা দিয়ে দিই, এই যে ক্রস চিহ্ন দিছি, লিগামেন্টের নাম হলো ক্রুশিয়েট লিগামেন্ট। অবশ্যই ক্রুশ শেপ, এই জন্য নাম দিছে ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে এটার ব্যান্ড আছে, এটাকে বলা হয় সুপিরিয়র ব্যান্ড, এটাকে বলা হয় ইনফিরিয়র ব্যান্ড, আর এই দুটাকে বলা হয় ট্রান্সভার্স ব্যান্ড। অর্থাৎ আমরা দেখতেছি যে ক্রুশিয়েট লিগামেন্টের ব্যান্ড আছে সুপিরিয়র, ইনফিরিয়র। তাহলে ক্লাইভাসে এইখানে অ্যাটাচমেন্ট হলো টেক্টোরিয়াল মেমব্রেন, তারপরেই অ্যাটাচমেন্টটা হলো আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট। আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট মনে থাকে জানো। তাহলে আমরা ক্লাইভাসের যে অ্যাটাচমেন্টটা বল জিজ্ঞেস করবে যে ক্লাইভাসের আপার সারফেসে নিয়ার দা ফোরামেন ম্যাগনাম কোনো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে কিনা। তাহলে সামনের দিক থেকে পিছনে, আমি সামনের দিক থেকে পিছনের দিকে যাচ্ছি। প্রথমে হলো টেক্টোরিয়াল মেমব্রেন, তারপরে হলো আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট। এরপরে কি করছে, ক্রুশিয়েট লিগামেন্টটাও কেটে ফেলা হয়েছে। ক্রুশিয়েট লিগামেন্ট কেটে ফেলার পর এক্সপোজ হয়েছে এরকম ছবিটা। অর্থাৎ একটু আগে এখানে ছিল ক্রুশিয়েট লিগামেন্ট, সে এখন আর নাই। তার সেটা এক্সপোজ করার পর এখানে এই যে একটা ছোট লিগামেন্ট আছে, এই লিগামেন্টের নাম হলো এপিক্যাল লিগামেন্ট। এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, শব্দটা বলা আছে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। একটু আগে আমরা বলছি যে ডেন্স হলো এই যে প্রসেসটা, এটা এটার একদম এই যে মাথা, এপিক্যাল মানে অ্যাপেক্স, অ্যাপেক্সের কাছাকাছি, চূড়ার কাছাকাছি, ওইখান থেকে ওই যে ছোট একটা লিগামেন্ট এখানে আছে, এই লিগামেন্টটা হলো এপিক্যাল লিগামেন্ট অফ দা ডেন্স। দেখো এই ছবিতে আরো আরো কাছে আনলাম। তাহলে দিস ইজ দা ডেন্স, এটা হলো ডেন্স। এইটার এই যে মাথা থেকে একটা লিগামেন্ট এখানে ক্লাইভাসের একদম যে পোস্টেরিয়র এন্ড ফোরামেন ম্যাগনামের কাছাকাছি, সেখানে এই লিগামেন্টটা অ্যাটাচ থাকে। তাহলে আমরা যদি এখানে টোটাল ক্লাইভাসটা হিসাব করি, ফ্রম ফ্রম কি বলে ব্যাকওয়ার্ডস, ফরওয়ার্ডস টু ব্যাকওয়ার্ডস, যদি আমরা সামনে থেকে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস আমরা যদি দেখি, তাহলে এভাবে প্রথমে হলো মেমব্রেনা টেক্টোরিয়া, তারপরে হলো আপার ব্যান্ড অফ দ্য ক্রুশিয়েট লিগামেন্ট, আলটিমেটলি এপিক্যাল লিগামেন্ট। তাহলে মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ব্যান্ড বা সুপিরিয়র ব্যান্ড অফ দ্য ক্রুশিয়েট লিগামেন্ট, আর আলটিমেটলি হলো এপিক্যাল লিগামেন্ট। তাহলে এই অ্যাটাচমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে বলে নিলাম এই অ্যাটাচমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই লিগামেন্ট গুলো ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে নিচের দিকে পাস করে। লিগামেন্ট গুলো ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে নিচের দিকে পাস করে। দেখো এই যে ফোরামেন ম্যাগনাম থেকে এইখানেই তো এই হলো ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনামটা কেটে ফেলা হয়েছে। তাহলে ফোরামেন ম্যাগনাম থেকে লিগামেন্টটা নিচের দিকে পাস করে। তাহলে এই অ্যাটাচমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একই সাথে এই যে কন্ডাইলার পার্ট, এই অংশটুকু কন্ডাইলার পার্ট, এই অংশটুকু কন্ডাইলার পার্ট, কন্ডাইলার পার্টের মিডিয়ালি একটা ছোট টিউবারকেল থাকে। এখানে একটা টিউবারকেল, এখানে একটা টিউবারকেল, এবং এই টিউবারকেলে একটা লিগামেন্ট অ্যাটাচ থাকে। আমরা দেখতেছি এই লিগামেন্টটা
এই লিগামেন্টের নাম হলো এলার লিগামেন্ট। এটাও কিন্তু টেন্সের একটা লিগামেন্ট। তাহলে আমরা যেটা সেটা দেখতেছি যে অক্সিপিটাল বোনসের সাথে আর্টিকুলেট করে অ্যাটলাস। অক্সিপিটাল বোন, এইটা হলো অক্সিপিটাল বোন, এর সাথে আর্টিকুলেট করে অ্যাটলাস, কিন্তু অ্যাটলাসের মধ্য দিয়ে এই প্রসেসটা উপরের দিকে ওঠে। অ্যাটলাসের মধ্যে দিয়ে এই প্রসেসটা উপরের দিকে ওঠে। এটা হলো সার্ভাইকাল, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা C2, ঠিক আছে? অথবা এটা আরেকটা নাম হলো এক্সিস, যে পাশে দেওয়া আছে এক্সিস। হ্যাঁ, তো এইটার যে পার্টটা উপরে ওঠে এর কিছু লিগামেন্ট অক্সিপিটাল বোনসের সাথে লাগানো থাকে। অর্থাৎ সে অক্সিপিটাল বোনসের সাথে আর্টিকুলেট করে না, সরাসরি কোনো জয়েন্ট ফর্ম করে না, কিন্তু তার কিছু লিগামেন্ট অক্সিপিটাল বোনসের সাথে লাগানো থাকে। তাহলে এই পয়েন্টটা যেন একটু মাথায় থাকে। তাহলে আমরা এখানে আমরা দেখতেছি অক্সিপিটাল বোন, অ্যাটলাস আর হলো টেন্স। আমরা অক্সিপিটাল বোনটাকে যদি আমরা এইভাবে খেয়াল করি, এই যে উপর থেকে যদি তাকাই দেখি, তাহলে আমরা জানি যে দিস ইজ ক্লাইভাস, দিস ইজ দ্য ক্লাইভাস। তাহলে ওই যে ক্লাইভাসের একদম ওই যে ফোরামেন ম্যাগনামের কাছাকাছি এখানে যে লিগামেন্ট গুলো লাগানো থাকে, এই যে আমি যেটা টাচ করলাম মেমব্রেনা টেক্টোরিয়া, এটাকে সরাই দিলাম। তারপরে এক্সপোজ হলো আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট, সেটাকেও সরাই দিলাম। তারপরে ওই যে একটা লিগামেন্ট এক্সপোজ হলো এপিক্যাল লিগামেন্ট অফ দা টেন্স। তাহলে খুবই ছোট ছোট কিছু জিনিস, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে এই যে সরাসরি আমি এখানে আমি অ্যাটলাস সরাই দিছি, অ্যাটলাসটা সরাই দিছি, আমি শুধুমাত্র সেকেন্ড ভার্টিব্রাটা রাখছি এবং আমি দেখতেছি যে এই, তাহলে আমি দেখতেছি যে ওই যে এপিক্যাল লিগামেন্ট এটা একদম মার্জিনে লাগানো থাকে ফোরামেন ম্যাগনামের, এবং ওই যে কন্ডাইলার পার্টের, এই যে কন্ডাইলার পার্ট যে আছে, কন্ডাইলার পার্টের মিডিয়ালি যে দুটো টিউবারকেল থাকে সেখানে লাগানো থাকে এলার লিগামেন্ট। তাহলে তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য সুপিরিয়র সারফেস অফ ক্লাইভাস নিয়ার ফোরামেন ম্যাগনাম from before backwards they are from before backwards বা above downwards বলছে, ঠিক আছে? from above downwards, যেহেতু এটা স্লোপ এই জন্য উপর থেকে একটু নিচে বলছে। মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট, এপিক্যাল লিগামেন্ট, ঠিক আছে? এই বিষয়টা যেন অবশ্যই মাথায় থাকে। এরপরে আসি 58 পেজে বিডি চৌরসিয়ায় ফোরামেন গুলো বলা আছে, কোন ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। তো এখানে এই যে ফোরামেন ম্যাগনামের কথা প্রসঙ্গে আসো। ছবিটা পড়তে তোমাদের কষ্ট হইতেছে, আমি শুধুমাত্র তাহলে এখানে এই এতটুকু হলো ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? এতটুকু হলো ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ফোরামেন ম্যাগনামের মধ্যে একটা ফ্ল্যাগ দেওয়া থাকবে এবং অসফিতে আসবে এবং পরীক্ষায় ভাইভা একদম নিশ্চিত থাকবে এটা জিজ্ঞেস করবে। তাহলে আমরা একটু মেমোরাইজ করি কি কি পাস করছে। লোয়ার পার্ট অফ মেডাল অবলঙ্গটা আমরা জানি যে এটা পাস করছে, এবং একই সাথে এইটা পরবর্তীতে এইটার নাম নেয় স্পাইনাল কর্ড। এবং যেহেতু মেডাল অবলঙ্গটা স্পাইনাল কর্ড আছে, এদের কাভারিং সব জায়গা আছে কি মেনিনজেস। তাহলে লোয়ার পার্ট অফ দ্য মেডাল অবলঙ্গটা উইথ মেনিনজেস পাইলাম। ভার্টিব্রাল আর্টারি, আরেকটা পেলাম কি ভার্টিব্রাল আর্টারি। আচ্ছা, এই যে দুইটা আর্টারি অ্যাড করছি, দুই পাশে দুইটা আর্টারি অ্যাড করছি। দেখো আর্টারি দুইটা ওই যে ভার্টিব্রার যে এখানে যদি আমি ভার্টিব্রা অ্যাড করি,
এখানে আমি এই যে ভার্টিব্রা অ্যাড করছি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছি যে একটা আর্টারি, এই যে একটা আর্টারি দুই পাশ থেকে ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ঢুকছে। দেখো ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস, এইটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার একটা ফিচার, স্পেশাল ফিচার, যে তার যে ট্রান্সভার্স প্রসেস তার মধ্যে একটা ছিদ্র থাকে, ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম। তো ওই আর্টারিটা এই ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ঢুকে তারপরে আলটিমেটলি অ্যাটলাস এক্সিস অ্যাটলাস হয়ে আলটিমেটলি ফোরামেন ম্যাগনাম থেকে আমাদের ভিতরে ঢুকছে, আমাদের যে ক্রেনিয়াল ক্যাভিটি সেখানে ঢুকছে। অর্থাৎ এটা ব্রেইনের সাপ্লাইয়ের সাথে রিলেটেড। তাহলে আমরা এইমাত্র তাহলে কি কি পাইলাম? ফোরামেন ম্যাগনামের তাহলে কি কি পাইলাম? লোয়ার পার্ট অফ দা মিডল অবলংগেট উইথ মেনিনজেস, ভার্টিব্রাল আর্টারি, এরপরে স্পাইনাল রুট অফ ক্রেনিয়াল নার্ভ 11, অর্থাৎ অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভটা কিন্তু নিচ থেকে উপরে উঠছে, খেয়াল করে, নিচ থেকে উপরে উঠছে। ভার্টিব্রাল আর্টারিও নিচ থেকে উপরে উঠছে। এরপরে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিজ, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিজ, এরা কিন্তু উপর থেকে নিচে নামছে। আবার এই যে আমরা ভার্টিব্রাল আর্টারিটা পড়লাম, এই ভার্টিব্রাল আর্টারি থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি পরবর্তীতে ব্যাজিলার আর্টারি তৈরি করে। যাই হোক, এদের থেকে স্পাইনাল আর্টারি এভাবে নিচের দিকে নামে, দুইটা আর্টারি, এদের নাম হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। এরা হলো স্পাইনাল কর্ডকে ব্লাড সাপ্লাই দেয়। তাহলে ভার্টিব্রাল আর্টারি উপরে উঠছে, উপরে ওঠার পর সে আবার নিচের দিকে দুইটা আর্টারি সাপ্লাই দিচ্ছে, তাদের নাম হলো স্পাইনাল আর্টারি। নেক্সট হলো বলা আছে এপিক্যাল লিগামেন্ট, ভার্টিক্যাল ব্যান্ড অথবা সুপিরিয়র ব্যান্ড অথবা আপার ব্যান্ড, তুমি যেটা পড়ো কোনো সমস্যা নাই। ভার্টিক্যাল ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট মেমব্রেনার টেক্টোরিয়া, এইমাত্র যে জিনিসটা বুঝাইলাম সেই জিনিসের কথা বলা আছে। এখন আমরা ম্যাডামরা পরীক্ষার সময় যেটা শুনতে পছন্দ করে সেটা হলো ফোরামেন ম্যাগনাম দুই ভাগে আমরা ভাগ করি, এইভাবে এক ভাগ করি, আরো ছোট ভাগ করি, এই। তাহলে দুই ভাগে ভাগ করি, বড়টাকে আমি 1 নাম্বার দিলাম, ছোটটাকে আমি 2 নাম্বার দিলাম। দুই ভাগে আমরা ভাগ করি এবং বলা হয় যে 2 নাম্বারকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। সামনে হলো অসিও অ্যাপিনিউটিক কম্পার্টমেন্ট আর পিছনে হলো নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট। ফোরামেন ম্যাগনামকে দুই ভাগে ভাগ করেছে, সামনে অসিও অ্যাপিনিউটিক, কারণ এইখানে যে লিগামেন্ট গুলো আছে সবই অ্যাপিনিউসিস বা লিগামেন্ট, অসিও লিগামেন্টাস কম্পার্টমেন্ট এভাবে বলা আছে। এই 2 নাম্বারের মধ্যে দিয়ে ওই যে তিনটা লিগামেন্টের কথা বলছি, এপিক্যাল লিগামেন্ট, মেমব্রেনা টেক্টোরিয়া, ক্রুশিয়েট লিগামেন্ট, এপিক্যাল লিগামেন্ট, তিনটা এই বরাবর থাকে অ্যাটাচমেন্ট এবং তারা এই ফাঁকা দিয়ে নিচের দিকে নেমে যায়। এটা হলো ছোট কম্পার্টমেন্ট এবং এই 1 নাম্বার হলো বড় কম্পার্টমেন্ট। এইটার মধ্যে দিয়েই ভার্টিব্রাল এই কি বলে মেডাল অবলংগাটা, ভার্টিব্রাল আর্টারি, স্পাইনাল আর্টারি, অ্যাক্সেসরি নার্ভ, এরা হলো এই কম্পার্টমেন্ট দিয়ে পাস করে। তাহলে বলার সময় এভাবে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে তারপরে আলাদাভাবে বলতে হবে। তাহলে আমরা ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হলো জুগুলার ফোরামেন, এই পরবর্তীতে আছে জুগুলার ফোরামেন। এখান থেকে দেখো সেদিনকে তোমাদের পড়ানো হয়েছে যে জুগুলার নস থেকেই তো এরা পাস করে। তাহলে যেটা বলা আছে ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভ্যাগাস এবং অ্যাক্সেসরি নার্ভ, অর্থাৎ 11 নাম্বার এই ফোরামেন থেকে উপরের দিকে উঠছে। জুগুলার এই কি বলে, যদি আমি দুইটা ফোরামেন এইভাবে দেখাই তাহলে 11 নাম্বার নার্ভ ফোরামেন ম্যাগনাম থেকে এভাবে উপরে উঠে আবার জুগুলার ফোরামেন থেকে নিচের দিকে যায়। তাহলে 9, 10, 11, 11 নাম্বার নার্ভ কিন্তু দুই জায়গায় আছে, একটা ফোরামেন দিয়ে উপরে উঠছে আর একটা ফোরামেন দিয়ে নিচে নামছে। জুগুলার ফোরামেন পাইলাম। এরপরে বলা আছে সাইনাসের কথা বলা আছে, আমরা সিগময়েড সাইনাসটা পড়ছিলাম সেদিন। সিগময়েড সাইনাসের সাথে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস আছে, এই দুইটা মিলে তৈরি করে ইন্টারনাল জুগুলার ভেইন ওই ফোরামেনে এসে, তো এই জন্য এই দুইটার নাম বলা আছে
এই দুটি পরবর্তীতে দুইটা মিলে একসাথে মিলে তৈরি করে ইন্টারনাল জুগুলার ভেইন, সে তারপর নিচের দিকে নামে। তো আমরা শুধুমাত্র এই দুইটা সাইনাসের কথা বলবো। এরপরে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল অক্সিপিটাল আর্টারিজ, মেনিনজাসের ব্লাড সাপ্লাইয়ের জন্য কিছু আর্টারি আসে গেল। এই হলো জুগুলার ফোরামেন। হাইপোগ্লোসাল ক্যানেল, এটার মধ্যে দিয়ে পাস করে শুধুমাত্র 12 ক্যালিয়ান নার্ভ, অর্থাৎ হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে আমরা অলরেডি কিন্তু এই তিনটা ফোরামেন বুঝে নিলাম। একটার মধ্যে দিয়ে কি কি ফোরামেন ম্যাগনাম সবচেয়ে বড় ফোরামেন, তারপরে জুগুলার ফোরামেন কি কি পাস করে, হাইপোগ্লোসাল ক্যানেল এটার মধ্যে দিয়ে কি কি পাস করে। প্রত্যেকটা বন্স হাতে নিলে এই ফোরামেন গুলো জিজ্ঞেস করবে এবং ওই ফোরামেনের রিলেটেড যে নার্ভ, সেই নার্ভ নিয়ে দুই একটা কথা জিজ্ঞেস করবে। যে হাইপোগ্লোসাল নার্ভ বলছো, এটা কি মোটর না সেন্সরি, এটা কোন অর্গানকে সাপ্লাই দেয়, এটা যদি ইনজুরি হয় তাহলে কি সমস্যা হতে পারে, এরকম কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে মাস্ট। কাজেই বোনস হাতে নিলে যে শুধু বোনস এরকম কিন্তু কোনো কথা নাই। আমরা এই ফোরামেনটা যদিও পড়ানো নেই, ফোরামেন সিকাম নামে একটা ফোরামেন থাকে। এই ফোরামেনটা ছিল ফ্রন্টাল বোনে। ফ্রন্টাল বোনে যে আমরা ফ্রন্টাল ক্রেস্ট করছি, ওই ফ্রন্টাল ক্রেস্টটার একদম সামনের দিকে যেখানে ক্রিস্টা গ্যালাই আছে আর ফ্রন্টাল ক্রেস্ট, এর মাঝামাঝি একটা ছোট ফোরামেন থাকে, ফোরামেন সিকাম। ইম্পর্টেন্স তেমন কিছু নাই, এমিসারি ভেইন পাস করে। আচ্ছা, আর একটা এখানে যেটা আমরা জানি যে ফোরামিনা অফ পিউরিফর্ম প্লেট, সেটার মধ্যে দিয়ে পাস করছিল অলফ্যাক্টরি নার্ভের রুটলেট। তাহলে আমরা অলরেডি বেশ কিছু ফোরামেনের নাম জেনে ফেলছি। পিউরিফর্ম প্লেট 1 নাম্বার, আর জুগুলার ফোরামেন 9, 10, 11, আর হাইপোগ্লোসাল ক্যানেল 12। তাহলে আমাদের মোটামুটি 5টা নার্ভের পাথ হয়ে জানা শেষ, তারা কোন পথ থেকে ক্রেনিয়াল ক্যাভিটি থেকে বের হয় বা কোন পথে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে, দুইটা আমরা জেনে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। আজকে অক্সিপিটাল বোন শেষ করতে অনেক সময় লাগছে, সাথে অনেকগুলো স্ট্রাকচার কিন্তু পড়াইছি। এই বিষয়গুলো যেন মনে থাকে, পরবর্তীতে দেখবা একই জিনিস রিপিট হইতেছে। এই যে ভেনাস সাইনাস নিয়ে আলাদা একটা আইটেম আছে, কিন্তু সে সময় কিন্তু আর ডিটেলস পড়ানোর কিছু নাই, কারণ যা পড়ানো অনেক কিছু পড়াইছে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট কালকেই তো ক্লাস আছে, কালকে তাহলে টেম্পোরাল বোন।